নমস্কার বন্ধুরা, বেঙ্গলি লাভ স্টোরি শুধু তোমারই জন্য পরবর্তী পর্ব 38 নম্বর পর্ব নিয়ে চলে এসেছি। আশা করি আগের পর্বগুলো সকলের খুবই ভালো লেগেছে। আগামীতে কিন্তু খুবই সুন্দর হতে চলেছে, ধামাকা পর্ব আসতে চলেছে এবং অনেক টুইস্ট আসতে চলেছে। শুনতে থাকুন, শুরু করছি। রাত্রিদের সকলের রাতের ডিনার পর্ব মিটিয়েই এসেই রাত্রি ঘরে এসে ফোনটা হাতে নিল। নিশীথের সঙ্গে তাকে এক্ষুনি এটা নিয়ে কথা বলতে হবে, কারণ একবার যখন এই বিষয়টা উঠেছে তখন এরপর মাঝে মাঝেই উঠবে, আর প্রত্যেকবার রাত্রির পক্ষে সেটা এড়িয়ে যাওয়া সম্ভব হবে না। এমনিতেও এই সময়টা তাদের কথা বলারই সময়, তবুও আজ যেন রাত্রির কিছুতেই তর সইছে না। কত কিছু বলার আছে তার নিশীথকে, রোয়ানের কথা তো আছেই, আর সবথেকে বড় কথা তার এই বিয়ের প্রসঙ্গ। রাত্রি যেন মহাব্যস্ত, দ্রুত হাতে নিশীথের নম্বরটা বের করে ডায়াল করতে যাবে, তখনই স্ক্রিনে নিশীথের নামটা ভেসে উঠল। রাত্রির মুখে একটা খুশির হাসি ঝিলিক দিয়ে গেল। নিশীথ নিজে থেকে ফোন খুবই কম করে। রাত্রি হাসি মুখে কলটা রিসিভ করে সবে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই ওপাশ থেকে নিশীথের কণ্ঠস্বর ভেসে এলো, আর সে কণ্ঠস্বরে উদ্বেগ আর দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। রাত্রি, আমি আজ রাতেই ফ্লাইটে ইন্ডিয়া যাচ্ছি। ঠিক কবে আবার ফিরবো বলতে পারছি না, হয়তো আগামী কিছুদিন তোমার সঙ্গে ঠিকমতো যোগাযোগও করতে পারবো না, তাই যাওয়ার আগে তোমাকে জানিয়ে দিলাম। তুমি চিন্তা করবে না কিন্তু। কিছু যে একটা হয়েছে সেটা রাত্রিও বুঝতে পারল, আর সেটা বেশ গুরুতর কারণ। নিশীথ সহজে বিচলিত হয় না। রাত্রিও উদ্বিগ্ন স্বরে বলে উঠল, কি হয়েছে নিশীথ? তুমি এভাবে ইন্ডিয়া যাচ্ছ? সব ঠিক আছে তো ওখানে? না রাত্রি, সব ঠিক নেই। ড্যাডের শরীরটা আবার খুব খারাপ হয়েছে। আজ আবার একটা হার্ট অ্যাটাক হয়েছে ড্যাডের। এখন হসপিটালে আছে। মম ফোন করেছিল, আমি নেই তো, তাই খুব ভয় পেয়ে গেছে। খুব কান্নাকাটি করছে মম। স্বাভাবিক এটা। ওকে, তুমি যাও, সাবধানে যাবে কিন্তু। বেশি চিন্তা করবে না, সব ঠিক হয়ে যাবে। আঙ্কেল একদম সুস্থ হয়ে উঠবেন। তোমার ফ্লাইট কটায়? আই হোপ সো রাত্রি, আর 1 ঘন্টা পরেই আমার ফ্লাইট। আমি এখন গাড়িতেই আছি, এয়ারপোর্ট যাচ্ছি। তোমাকে আগে জানাতে পারিনি, আসলে হঠাৎ খবরটা এলো তো, তারপর টিকিটের ব্যবস্থা করা, অন্য সব অ্যারেঞ্জমেন্ট করতে করতে আর সময় পাইনি তোমাকে জানারও, তাই এখন তোমাকে ফোন করলাম। ইটস ওকে নিশীথ, তুমি ফোন না করলেও আমি কিছু মনে করতাম না। আমি জানি তুমি কোনো কাজ বিনা কারণে করো না। আচ্ছা, এখন ওসব কথা রাখো, তুমি সাবধানে যেও। আর হ্যাঁ, বেশি চিন্তা করবে না, সব ঠিক হয়ে যাবে। আঙ্কেল একদম সুস্থ হয়ে যাবে। তুমিও কিন্তু একদম চিন্তা করবে না। রাত্রি এই পরিস্থিতিতেও একটু হাসল। নিশীথ এখনও তার কথা ভাবছে। সত্যি, এই মানুষটার প্রতি তার ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা সব যেন প্রতিদিন শুধু বেড়েই চলেছে। ঠিক আছে, চিন্তা করব না আমি, এখন রাখো, সাবধানে যেও, বাই। রাত্রি বলল। ওপাশ থেকে নিশীথ বাই বলে ফোনটা রেখে দিল। ফোনটা রাখার কিছুক্ষণ রাত্রি চুপ করে বসে রইল। তার মনে জমে থাকা কথাগুলো আর নিশীথকে বলাই হলো না। তবে সেটা নিয়ে আক্ষেপ নেই তার, এই মুহূর্তে ওই কথাগুলো অতটা গুরুত্বপূর্ণ নয়। ফোনটা রেখে ঈশ্বরের উদ্দেশ্যে নবীনবাবুর সুস্থতা কামনা করে শুয়ে পড়ল রাত্রি। যদিও ঘুম হয়তো আসবে না আজকে। পরে নিশীথ এই মুহূর্তে মুম্বাইয়ের শ্রেষ্ঠ নার্সিংহোমের ছিমছাম গোছানো কেবিনে বসে ডক্টর দেশমুখের সাথে কথা বলছে। নিশীথ 2 দিন হলো এসেছে ইন্ডিয়া। সেদিন খবরটা পাওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই ফ্লাইটের টিকিটের ব্যবস্থা করে সেই রাতেই আকাশপথে পাড়ি দিয়েছিল দেশের উদ্দেশ্যে। দীর্ঘ জার্নির ক্লান্তিও তার দেহ মনে কোনো প্রভাব ফেলতে পারেনি। লন্ডন থেকে মুম্বাই, এই দীর্ঘ প্রায় 10 ঘন্টার মধ্যে এক মুহূর্তের জন্যও তার চোখে ঘুমের পরশ লাগেনি। মুম্বাই এয়ারপোর্ট থেকে নিশীথ সোজা পৌঁছে গিয়েছিল নার্সিংহোমে। নবীনবাবুর অবস্থা তখনও বেশ আশঙ্কাজনক। তুষিকা দেবী নিশীথকে দেখেই যেন আরও বেশি করে ভেঙে পড়েছিলেন কান্নায়। নিশীথের অন্তরেও কষ্ট হচ্ছিল, কিন্তু সেটার প্রকাশ তার অভিব্যক্তিতে ঘটেনি।
দৃঢ় ব্যক্তিত্বের নিশীথ নিজেকে দুর্বল হতে দেয়নি। তুষিকা দেবীকে কোনো রকমে শান্ত করে তাকে বাড়ি পাঠিয়ে তারপর সে ডাক্তারের সাথে কথা বলছিল। এই ডাক্তার দেশমুখ নিশীথদের ফ্যামিলি ডক্টর। এই নার্সিংহোমটা ওনারই। তবে উনি শুধু নিশীথের পরিবারের ফ্যামিলি ফিজিশিয়ানই নন, নবীনবাবুর খুব ভালো একজন বন্ধুও উনি। নিশীথ ছোট থেকেই ওনাকে দেখে আসছে। তার কাছেও ডক্টর দেশমুখের পরিচয় ডক্টর আঙ্কেল হিসেবেই। নিশীথ এই মুহূর্তে তার সেই ডক্টর আঙ্কেলের কেবিনে বসে নবীনবাবুকে নিয়ে গভীর আলোচনায় মগ্ন। তবু শুধু ওরা দুজনই নয়, আরও একজন আছেন ঘরে। তিনি মুম্বাইয়ের এই মুহূর্তের একজন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর কুলকার্নি। অল্প বয়সেই বেশ খ্যাত সম্পন্ন হয়েছে। ডক্টর দেশমুখ বললেন, নিশীথ, দেখো, এটা নবীনের সেকেন্ড অ্যাটাক। প্রথম অ্যাটাকটা কতটা ম্যাসিভ ছিল সেটা তো তুমি জানোই। এবারের অ্যাটাকটাও কিন্তু যথেষ্ট ম্যাসিভ। আর তার থেকে বড় কথা, আমার সমস্ত রকম টেস্ট করানোর পর কনফার্ম হয়েছি নবীনের হার্টে ব্লকেজ আছে। আর এই ব্লকেজ থেকে অনেক রকম সমস্যার সৃষ্টি হয়। নিশীথ চুপ করে শান্ত হয়ে কথাগুলো শুধু শুনছে। এখনও পর্যন্ত সে একটা কথাও বলেনি। ডক্টর দেশমুখ আবার বলে চললেন, সহজ করে যদি বলি নিশীথ, তাহলে নবীনের হার্ট নিজে থেকে বিট করার ক্ষমতা হারিয়েছে। এখন আর্টিফিশিয়াল উপায়ে নবীনের হার্টকে বিট করানোর ব্যবস্থা করতে হবে, আর সেটা যত তাড়াতাড়ি সম্ভব করতে হবে। নিশীথ খুব শান্তভাবে বলল, আঙ্কেল, যেটা করার প্রয়োজন আপনি সেটাই করুন। ডক্টর দেশমুখ এবার ডক্টর কুলকার্নির দিকে তাকিয়ে বললেন, ডক্টর কুলকার্নি, এরপর বাকিটা তুমিই বলো। আমি ওদের ফ্যামিলি ফিজিশিয়ান হলেও আফটার অল এটা তোমার কেস। ডক্টর কুলকার্নি নিশীথের দিকে তাকিয়ে বললেন, দেখুন মিস্টার আগরওয়াল, ব্যাপারটা যে খুব সিনসিয়ার বা সিরিয়াস কিছু তেমন কিন্তু নয়, আবার একেবারে হালকাভাবে নেওয়া যাওয়ার মতোও নয়। পেশেন্টের এখন একটা সার্জারি করতে হবে। একটা পেসমেকার ওনার চেস্টে বসানো হবে। এতে ওনার হার্ট আবার নর্মালি কাজ করবে। নিশীথ আবারও খুব শান্ত স্বরেই বলল, দেখুন ডক্টর, এই ব্যাপারগুলো আপনারা বেটার জানেন। আপনাদের যেটা ঠিক মনে হবে সেটাই করবেন। আমি শুধু একটাই কথা জানতে চাই, সার্জারির সাকসেস রেট কতটা? কোনো রকম লাইফ রিস্ক আছে কি? এবার ডক্টর দেশমুখ বললেন, দেখো নিশীথ, যে কোনো সার্জারিতে সামান্য হলেও রিস্ক থাকবেই। তবে এইরকম কেসগুলোতে ফেলিওর হয় খুবই কম। সুতরাং সেটা নিয়ে তোমার চিন্তার কোনো কারণ নেই। এখন আমরা তোমাকে একটা প্রশ্ন করার আছে। তুমি কি এখানেই সার্জারিটা করাতে চাও? নিশীথ একটু অবাক হয়ে বলল, মানে কি বলছেন আঙ্কেল? মানে আমি বলতে চাইছি, তোমার হয়তো মনে হতেই পারে ইন্ডিয়ার বাইরে গেলে হয়তো তোমার ড্যাডের আরও বেটার ট্রিটমেন্ট হতে পারে। অনেকেরই তো এখনও আমাদের দেশীয় চিকিৎসার উপর বিশ্বাস জন্মায়নি। তাই আমি তোমাকে জিজ্ঞেস করলাম। তুমি চাইলে নবীনকে অন্য কোথাও নিয়ে যেতেই পারো, কিন্তু সেক্ষেত্রে একটু রিস্ক থেকেই যাবে। নবীনের পক্ষে জার্নি করাটা এখন মোটেই উপযুক্ত নয়। বাট স্টিল, লাস্ট ডিসিশন তুমিই নেবে নিশীথ। নিশীথ আগের মতোই শান্ত স্বরে বলল, আঙ্কেল, আপনি ঠিকই বলেছেন। আমি ইচ্ছা করলে এখনই ড্যাডকে লন্ডন নিয়ে যেতে পারি, কিন্তু আমি সেটা করব না। কারণ আমি জানি যে ট্রিটমেন্ট ওখানে হবে এখানেও তার থেকে কোনো অংশে কম হবে না। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে বাইরে যেতেই হয়, কারণ কোনো কোনো বিষয়ে হয়তো কোনো একটা দেশ একটু বেশিই উন্নত হয়। তাই বলে সেটা সব ক্ষেত্রে প্রযোজ্য নয় আঙ্কেল। ড্যাডের ট্রিটমেন্ট এখানেই হবে। সার্জারিটা কবে হবে আর সেক্ষেত্রে আমার আর কি করার আছে আপনি শুধু সেগুলো আমাকে বলে দিন। ডক্টর দেশমুখ আর ডক্টর কুলকার্নি দুজনেই একটু হাসলেন। দুজনেই মনে মনে ভাবলেন, সবাই যদি এভাবে ভাবতে পারত, শ্রেষ্ঠ চিকিৎসা লাভের আশায় দেশের বাইরে যাওয়া কোনোভাবেই ভুল নয় বা অন্যায়ও নয়। তবে সব কিছু ঠিকমতো না জেনেই সবার মনে যে একটা বদ্ধমূল ধারণার সৃষ্টি হয়েছে যে দেশীয় চিকিৎসা বিজ্ঞান একেবারেই উন্নত নয়, এই ভাবনাটা কিন্তু অনুচিত। ডক্টর কুলকার্নি বললেন, আমার আপনার পারমিশনের জন্যই ওয়েট করছিলাম। যদি আপনি অন্য কোথাও ট্রিটমেন্ট করাতে চান তাই জন্যে। এখন সেই প্রবলেমটা যখন নেই, তাহলে আমি কালকেই সার্জারিটা করতে চাই। পেশেন্টের অবস্থা অনুযায়ী দেরি করা একদম উচিত হবে না। তাহলে তাই করুন ডক্টর। আমাকে কি করতে হবে? কয়েকটা নর্মাল পেপার ওয়ার্ক ছাড়া আপনার তেমন কিছু করণীয় নেই। সেটাও কালকে সার্জারির আগেই করতে হবে।
নিশীথ আরও কিছুক্ষণ নবীনবাবুর সার্জারি আর অন্যান্য জরুরি বিষয় আলোচনা করে নবীনবাবুর ঘরের দিকে গেল। ঘরে ঢুকতেই নবীনবাবুর হাসির মুখটা দেখে নিশীথের মনের কোনো এক কোণায় একটা চিনচিনে যন্ত্রণা যেন নিজের অস্তিত্বের জানান দিয়ে গেল, কিন্তু সেটা নিশীথের স্মিত হাসির আড়ালে ঢাকা পড়ে গেল। নবীনবাবু দিব্যি আতশোয়া হয়ে খোশ মেজাজে নার্সের সঙ্গে গল্প করছেন। কে বলবে তাকে দেখে যে এই মুহূর্তে মানুষটা অসুস্থ? তাকে দেখে মনে হচ্ছে তিনি যেন নার্সিংহোমের বেডে নয়, নিজের বাড়িতেই রয়েছেন। নিশীথকে দেখে নবীনবাবু বললেন, আরে নিশীথ, হলো তোর কথা? কি বলল দেশমুখ? নিশীথ একটু হেসে বেডের পাশে রাখা একটা চেয়ারে বসে বলল, কথা হয়েছে। আঙ্কেলের সাথে কথা বলি এলাম। কালকে তোমার একটা সার্জারি করতে হবে ড্যাড। সার্জারির কথায় নবীন মুখের হাসিটা যেন মুহূর্তের মধ্যে ম্লান হয়ে গেল, কিন্তু সেটা ক্ষণিকের জন্য। পর মুহূর্তেই আবার তেমনই হেসে বলল, দেশমুখটা সেই আমাকে ওডিতে নিয়েই ছাড়ল। সামান্য কিছুক্ষণের সেই ম্লান মুখটা নিশীথের নজর এড়ায়নি। সেই যন্ত্রণাটা আরও একবার যেন জেগে উঠল, কিন্তু তাদের প্রকাশ যে নিষিদ্ধ, তাই তারা সেই মনের গহীন কোণেই রয়ে গেল। নিশীথ একটু হেসে বলল, ভালোই তো হলো, তোমার তো সব কিছু এক্সপিরিয়েন্স করার খুব শখ, এবার ওটির এক্সপিরিয়েন্সটা হয়ে যাবে। দুই পিতা পুত্র একসাথেই হেসে উঠলেন, যদিও বা দুজনেরই হাসির অন্তরালে লুকিয়ে আছে কিছু না বলা ব্যথা। আরও কিছুক্ষণ তাদের কথা হলো, কিছু এমনি সাধারণ কথা, আর কিছু নবীনবাবুর সার্জারি সংক্রান্ত। ইতিমধ্যেই নার্সও কোনো প্রয়োজনীয় কাজের জন্যই হয়তো এই মুহূর্তে ঘরে উপস্থিত নেই। নবীনবাবু তাদের কথার মাঝেই হঠাৎ বললেন, নিশীথ, চিন্তা হচ্ছে তোর? নিশীথের জায়গায় অন্য কেউ থাকলে হয়তো নবীনবাবুকে সাহস জোগানোর জন্য তৎক্ষণাৎ উত্তর দিত, একদম না, আমার একটুও চিন্তা হচ্ছে না। আর তুমিও একদম চিন্তা করো না, ছোট্ট একটা সার্জারি, আর তারপরেও সব একদম আগের মতো হয়ে যাবে। কিন্তু নিশীথ যে সবার থেকে ব্যতিক্রমী। সে সামান্য একটু হেসে বলল, সেটাই কি স্বাভাবিক নয় ড্যাড? নবীনবাবুও তার ছেলেকে খুব ভালো করেই চেনেন। তিনি জানতেন এরকম কোনো উত্তরই নিশীথ দেবে, তাই সামান্য একটু হেসে বললেন, স্বাভাবিক তো বটেই, কিন্তু নিশীথ, আরও অনেক কিছুই যে স্বাভাবিক, সেগুলো তুই তাহলে কেন এড়িয়ে যাস? নিশীথ একটু অবাক হয়ে বলল, মানে? মানে এই যে তোর চিন্তা হচ্ছে, এটা সত্যিই খুব স্বাভাবিক, তাহলে তুই সেটা নিজের ভেতরেই রেখে দিচ্ছিস কেন? আর শুধু এই ঘটনার জন্যই নয় নিশীথ, আমি জানি তুই সেই ছোট থেকেই সব চিন্তা, সব কষ্ট নিজের ভেতরেই রেখে দিস। কারোর সঙ্গে তাদের শেয়ার করা তো অনেক পরের কথা, তুই কাউকে বুঝতে পর্যন্ত দিস না। নিশীথ, নিজের কষ্ট, নিজের চিন্তা কারোর সঙ্গে ভাগ করে নেওয়ার অর্থ কিন্তু নিজেকে দুর্বল প্রমাণ করা নয়। তোর এই বাহ্যিক রাফ অ্যান্ড টাফ ইমেজটাকে মেনটেন করতে গিয়ে নিজেকে এভাবে কষ্ট দিস না বেটা। আমি তোকে সবার সামনে নিজের মনের কথা বলতে বলছি না, কিন্তু এমন অন্তত একজন কেউ তো নিশ্চয়ই তোর জীবনে আছে, যার সামনে তুই তোর এই তথাকথিত দুর্বল দিকটাও তুলে ধরতে পারিস। তার সামনে অন্তত নিজেকে একটু মেলে ধর নিশীথ, নাহলে একদিন এই কষ্ট, এই চিন্তাগুলো জমাট বাঁধতে বাঁধতে তোর মনটাকে এমন এক কঠিন আবরণে ঢেকে ফেলবে, যা ভেদ করার মতো সাধ্য তোর নিজেরও থাকবে না। কিন্তু নিশীথ কিছু বলতে পারল না, চুপ করে একদৃষ্টে শুধু তাকিয়ে রইল ওর ড্যাডের দিকে। আজ প্রকৃত অর্থেই নিশীথের মনে হলো তার কাছে তার ড্যাডের কোনো উত্তর নেই, ড্যাডের কথার। সে নিরুত্তর। নিশীথ সত্যিই সেই ছোট্ট থেকে সব কিছু নিজের অন্তরেই সীমাবদ্ধ করে রাখতেই পছন্দ করে। তার ইচ্ছা ব্যতীত কারোর সেই গোপন কুঠুরিতে প্রবেশের অধিকার নেই। নবীনবাবু যেন এটাও জানতেন, তাই নিশীথকে নিরুত্তর দেখে একটু হেসে শুধু বললেন, তুই যেমন না বলতেই সবার মনের কথা বুঝে নিতে পারিস, আমিও কিন্তু কিছুটা হলেও পারি বেটা। সবার না হলেও অন্তত তোর মনের কিছুটা খবর তো অবশ্যই রাখি। আফটার অল তোরই তো ড্যাড, তাই না? আচ্ছা, ওসব কথা থাক। আমার আমার যেটা তোকে বলা উচিত মনে হলো বললাম, এরপর তুই নিজেই বিচক্ষণ ব্যক্তি। এখন বাড়ি যা, তোর মম দেখ গিয়ে এখনও কান্নাকাটি করছে, গিয়ে একটু বুঝিয়ে বল আমি এত সহজে তাকে মুক্তি দিচ্ছি না, আরও অনেক বছর জ্বালাবো তাকে।
আমার কথা তো আর শোনে না, কালকেও এসে কান্নাকাটি করছিল, একমাত্র তোর কথাই শুনবে, যা বাড়ি যা। নিশীথ একটু হাসল। খুব অদ্ভুতভাবে নবীনবাবুর কথাগুলো শুনে তার সেই ব্যথাটা অনুভূত হচ্ছে না। আর বেশিক্ষণ বসল না নিশীথ। নার্সিংহোম থেকে বেরিয়ে সোজা রওনা হলো তাদের বাংলো আশিয়ানার উদ্দেশ্যে। নবীন কথাটা ঠিকই বলেছেন, তোষিকা দেবী সত্যিই সেই থেকে কান্নাকাটি করেই চলেছে। নিশীথ বোঝালে হয়তো কিছুক্ষণ বন্ধ থাকে, কিন্তু নিশীথের অনুপস্থিতিতে আবার সেই নোনা জলগুলো তার চোখে ফিরে আসে। যেমন এই মুহূর্তে উষ্ণ জলগুলো নিঃশব্দে বয়ে চলেছে তার দু চোখ বেয়ে। নিশীথ নার্সিংহোমে যাওয়ার আগে তোষিকা দেবীকে তার ঘরেই বিশ্রাম নিতে বলে গেলেও তিনি নিচে বসার ঘরে বসেই অপেক্ষা করছে নিশীথের। নিশীথ প্রবেশ করা মাত্রই তিনি যেন তার জমিয়ে রাখা প্রশ্নের সম্ভার একযোগে উজাড় করে দিলেন। কি রে, কি বললেন ডক্টর? সব ঠিক আছে তো? আমি যেতে চাইলাম, কিন্তু তুই যেতে দিলি না। নবীন ঠিক আছে তো? কবে ডিসচার্জ করবে ওকে? নিশীথ তোষিকা দেবীর হাত দুটো ধরে ওনাকে সোফায় বসিয়ে নিজে তার পাশে বসে বলল, মম রিল্যাক্স। তোমাকে আমি এভাবে কান্নাকাটি করতে না করেছিলাম কিন্তু। আর তোমাকে তো আমি তোমার রুমে রেস্ট করতে বলেছিলাম, তুমি নিচে কি করছো? তোষিকা দেবী অধৈর্য হয়ে বললেন, আহ নিশীথ, ওসব কথা রাখ না, আমি যেটা জিজ্ঞেস করলাম সেটা বল আগে। মম, তুমি কেন শুধু এত চিন্তা করছো বলো তো? ড্যাড ঠিক আছে। সত্যি বলছিস? মিথ্যে বললে লাভটা কি আমার? আর তুমি জানো না আমি মিথ্যে বলা পছন্দ করি না। তোষিকা দেবী এবার যেন একটু শান্ত হলেন, তবে নিশীথের পরবর্তী কথাগুলো শুনে আবার তার চোখ দুটো জলে ভরে উঠল। কারণ নিশীথ তাকে ধীরে ধীরে আজকে ডক্টরের সঙ্গে হওয়া সব কথাই জানালো। নিশীথ অযথা কোনো কথা গোপন করল না, কারণ তার মতে এইসব কথা যেমন গোপন করে রাখা যায় না, তেমনি সেটা উচিতও নয়। নিশীথের মতে সবারই সত্যটাকে মেনে নেওয়া উচিত, তা সে যতই নির্মম হোক, এবং সেটা যত শীঘ্র সম্ভব, না হলে পরবর্তীতে কষ্টটা আরও বেশিই হয়। তোষিকা দেবীকে আবার কান্নায় ভেঙে পড়তে দেখে নিশীথের মনটা বড্ড ভারী হয়ে এলো। কিন্তু নিশীথ সেটা তাকে বুঝতে না দিয়ে স্বাভাবিকভাবেই বলল, মম, তোমাকে তো আমি বললাম ডক্টর আঙ্কেল বলেছেন সব কিছু একদম ঠিক হয়ে যাবে, তারপরেও তুমি কাঁদছো কেন বলো তো? তোষিকা দেবী কান্না তবুও যেন থামতেই চাইছে না। নিঃশব্দে শুধু বয়ে চলেছে তপ্ত জলের ধারা। তোষিকা দেবীও যেন জানেন তাকে এভাবে দেখতে নিশীথের ভালো লাগছে না, কষ্ট হচ্ছে, কিন্তু তারও যে কিছু করার নেই। কিছুতেই যে মনটা শান্ত হচ্ছে না। যে যাই বলুক, যতক্ষণ না সেই মানুষটা সম্পূর্ণ সুস্থ হয়ে আবার তার কাছে ফিরে আসছে, ততক্ষণ তিনি কি করে শান্ত হতে পারেন? আসলে আমাদের মনটা এরকম, নিজেদের প্রিয় মানুষগুলোর ওপর এতটুকু সংকটের ছায়ার আভাস পেলেও মনটা অশান্ত হয়ে ওঠে। নিশীথ নিজেও সেটা বোঝে। আরও কিছুক্ষণ সে তোষিকা দেবীকে বুঝিয়ে কিছুটা শান্ত করে নিজে তাকে তার ঘরে পৌঁছে দিয়ে তবে নিজের ঘরে ঢুকলো। ঘরে ঢুকেই দেহটা সোফায় এলিয়ে দিল। আজ নিজেকে সত্যিই বড্ড ক্লান্ত মনে হচ্ছে। শারীরিক ক্লান্তির থেকেও মানসিক ক্লান্তির ভারটা অনেকটাই বেশি। কাছের মানুষগুলোর কষ্ট কাকে না যন্ত্রণা দেয়। নিশীথ কাউকে বুঝতে না দিলেও তার অন্তরেও একটা আশঙ্কা, একটা সুপ্ত ভয় যেন কাজ করছে সবার অলক্ষ্যে। নবীনবাবুর বলা কথাগুলো আজ বড্ড বেশি সত্যি মনে হলো নিশীথের। সত্যি সে কোনো দিন তার কষ্ট, তার চিন্তা কোনোটাই কারোর সামনে তুলে ধরেনি। হয়তো তার তথাকথিত বাহ্যিক দৃঢ় ব্যক্তিত্বের প্রতিচ্ছবিটা বজায় রাখার জন্যই, আবার হয়তো বা অন্য কোনো কারণে। এই সুপ্ত বেদনাগুলো কারোর সাথে ভাগ করে নেওয়ার কথা কখনো তার মনেও হয়নি। তবে আজ যেন না কারোর সাথে নিজের এই যন্ত্রণাটা ভাগ করে নিতে খুব ইচ্ছে হলো নিশীথের। কিন্তু এমন কি আছে, কার সামনেই বা নিজেকে নির্দ্বিধায় এতটা মেলে ধরতে পারবে? রাত্রিকে হয়তো বলা যায়, হয়তো কেন, তাকে তো সবটাই বলা যায়। একে অপরের হাত ধরে জীবনের যে পথে তারা অগ্রসর হয়েছে, সেখানে তারা একে অপরের সুখ দুঃখের সমান অংশীদার। কিন্তু নিশীথ রাত্রিকে অহেতুক চিন্তায় ফেলতে চায় না। সে তো জানে মেয়েটা তাকে কতটা ভালোবাসে, আর এই মন খারাপই যন্ত্রণার সামান্যতম আভাস পেলেও সে হয়তো ব্যতিব্যস্ত হয়ে উঠবে, হয়তো তার সব কিছু ফেলে রেখেই ছুটে আসবে নিশীথের কাছে। কিন্তু নিশীথ সেটা চায় না। আর রাত্রি ছাড়া আর কেই বা আছে যাকে সবটা বলে একটু মনটাকে হালকা করতে পারবে? সুতরাং নিশীথ আবারও তার এই অব্যক্ত কষ্টগুলোকে সেই তার মনের মধ্যেই সীমাবদ্ধ করে রেখে দিল।
নিশীথ ফ্রেশ হয়ে এসে একবার দেয়ালে ঝোলানো বড় ঘড়িটার দিকে তাকালো। বিকেল 5:30, অর্থাৎ লন্ডনে এখনো সবে বেলা 12টা। রাত্রি এখনো লাঞ্চ ব্রেক হয়নি, তাই নিশীথ আর ফোন করলো না। এখানে আসার পরে আর রাত্রির সাথে কথা হয়নি তার। নিশীথ এত ব্যস্ততার মাঝে সময় করে উঠতে পারেনি, আর রাত্রিও তাকে ফোন করে বিব্রত করেনি। রাত্রি জানে এই মুহূর্তে এই পরিস্থিতিতে নিশীথ ঠিক কতটা ব্যস্ত, আর সর্বোপরি তাদের মাঝের এই সময়ের ব্যবধানটা যেন সব থেকে বড় অন্তরায়। নিশীথ যেদিন এখানে এসেছিল সেদিন এয়ারপোর্ট থেকে নার্সিংহোমে যাওয়ার পথে ছোট্ট একটা বার্তায় কিছু কালো অক্ষরের সাহায্যে তার পৌঁছানোর সংবাদটা রাত্রির কাছে পৌঁছে গিয়েছিল। ব্যাস, তারপর থেকে আর কোনো যোগাযোগ হয়নি তাদের। নিশীথের এই মুহূর্তে রাত্রির সঙ্গে একটু কথা বলতে খুব ইচ্ছে করছিল, হয়তো মনটা একটু হালকা হতো, কিন্তু কাজে ব্যাঘাত করা তার একদম অপছন্দের বিষয়। তাই এখন রাত্রিকে ফোন না করে নিশীথ আবারও কতগুলো কালো অক্ষরেরই সাহায্য নিল। সংক্ষেপে ড্যাডের সার্জারির কথা জানিয়ে একটা ছোট্ট মেসেজ পাঠিয়ে দিল রাত্রিকে। সে জানে এই দুদিন রাত্রি ফোন না করলেও আজ এই মেসেজটা পাওয়ার পর রাত্রি তাকে ফোন করবেই। নিশীথ ফোনটা রেখে তার ল্যাপটপটা নিয়ে বসলো। এভাবে হঠাৎ চলে আসায় অনেক কাজ বাকি রয়ে গেছে। কিছু কিছু জরুরি কাজ এখন না করলেই নয়। নিশীথ সদ্য ল্যাপটপটা অন করে একটা ফাইল নিয়ে বসেছিল, এমন সময় তার ফোনটা বেজে উঠল। নিশীথ প্রথমটায় কিছুটা অবাক হয়েছে, ফোনটা হাতে নিল, কারণ প্রথমটা সে ভেবেছিল হয়তো রাত্রি ফোন করেছে, কিন্তু রাত্রির এখন শুটিংয়ের সময়, তাই এত তাড়াতাড়ি সে ফোন করেছে মনে করে একটু অবাকই হয়েছিল। কিন্তু ফোনটা হাতে নিয়ে দেখলো স্ক্রিনে রাত্রি নয়, ভাসছে আলেখের নাম। নিশীথের ঠোঁটে এমনিই এক টুকরো হাসি ফুটে উঠল। নিশীথের ইন্ডিয়া আসার মধ্যে এই দুদিনে হয় আলেখ নয়তো কুহেলি তাকে দিনের যে কোনো একটা সময়ে ফোন করেছেই। খবরটা যে তারা রাত্রির কাছ থেকে পেয়েছে সেটা তো বলাই বাহুল্য। নিশীথ কিছুক্ষণ আলেখের সাথে কথা বলল। আলেখের এই নির্ভেজাল নিখাত বন্ধুত্বের ছোঁয়ায় যেন নিশীথের গুমোট মনটা একটু হলেও হালকা হলো। কথা বলতে বলতে নিশীথের যেন একবার মনে হলো আলেখের সাথে হয়তো তার না বলা কষ্টগুলো ভাগ করে নেওয়াই যায়, কিন্তু কোনো একটা অদৃশ্য দেয়াল যেন তাকে বাধা দিল। কিছুতেই নিশীথ আলেখের সাথে তার চিন্তাগুলো ভাগ করে নিতে পারল না। হয়তো ছোট থেকেই সব কিছু নিজের মধ্যে সীমিত রাখার অভ্যাসটা এত সহজে ছাড়তে পারল না। এদিকে যখন নিশীথ আর আলেখ কথা বলছে, তখন রাত্রির হাই ক্লাউডে সুসজ্জিত ফ্ল্যাটে তুমুল অশান্তির সৃষ্টি হয়েছে। আজকের পর্বটা এখানেই শেষ করছি। আশা করি পর্বটা খুবই সুন্দর লেগেছে। একটু ইমোশনাল পর্ব এবং খুবই হ্যাট্রিক পর্ব চলছে। আসলে নিশীথের ড্যাডের শরীর খুব খারাপ। আস্তে আস্তে দেখা যাক উনিও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান এবং আস্তে আস্তে খুব সুন্দর হতে চলেছে। আর হঠাৎ রাত্রি কেন এত বিচলিত হয়েছে, এত কেন রেগে গেছে, হঠাৎ কি হলো ওদের পরিবারে, তো দেখা যাক। পরের পর্বে অবশ্যই দেখতে পাবেন। আশা করি পর্বগুলো খুবই ভালো লাগছে। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক করতে ভুলবেন না। কমেন্ট করে জানান কেমন লাগছে, আর আমার সব গল্পগুলো অবশ্যই শুনুন। যারা এই তুই তোমারই জন্য নতুন শুনছেন তারা অবশ্যই আমার তুমি আগের গল্পটা পুরোটা শুনে নেবেন। ওটাও খুব সুন্দর এবং ওটার সাথে এটা লিঙ্ক আছে, তাই ওটা শুনে নিন, তারপর এটা শুনবেন। অবশ্যই যারা নতুন শুনছেন, পরবর্তী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি। ধন্যবাদ।